দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে নাহিদ সহ 2 ছাত্র উপদেষ্টার সাক্ষাৎ, সর্বদলীয় বৈঠক ডাকার আহ্বান জামায়াতে আমিরের। পররাষ্ট্র সচিবের দায়িত্ব ছাড়লেন মোহাম্মদ জসিমউদ্দিন, ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব হলেন রুহুল আলম সিদ্দিকী, অফিস আদেশ জারি। আসামিদের গ্রেফতারের ক্ষমতা পেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা, কার্যপ্রণালী বিধিমালা সংশোধন করে প্রজ্ঞাপন। পরামর্শ না নিলে সরকারকে সহযোগিতার বিষয়টি পুনর্বিবেচনার হুঁশিয়ারি বিএনপির, বিতর্কিত উপদেষ্টাদের বাদ দেওয়ার আহ্বান। ডক্টর খলিলকে অবিলম্বে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদ থেকে সরিয়ে দিয়ে দেশে বিদেশে তার অবস্থান সম্পর্কে সম্পূর্ণ তথ্য দেশের জনগণের সামনে হাজির করতে হবে। ইশরাকের মেয়র হতে বাধা কাটল, 26 মের মধ্যে শপথের নির্দেশ হাইকোর্টে, সরকারকে 48 ঘন্টা সময় দিল আন্দোলন স্থগিত। আজকের হাইকোর্টের আদেশ শোনার পর আমাদের দল সিদ্ধান্ত নিয়েছে যে আপাতত আমরা স্থগিত রাখব এবং সরকারকে আগামী 24 ঘন্টা থেকে 48 ঘন্টা পর্যবেক্ষণ করা হবে। এবং শেখ হাসিনার হলফনামায় দাখিলকারীরা সম্পদ এবং আয়কর বিবরণীতে সম্পত্তি হিসাব গড়মিল, ব্যবস্থা নিয়ে ইসিকে দুদকের চিঠি। আমন্ত্রণ সংবাদ রাতে, শুনছিলেন শিরোনাম, সাথে আছি বিপাশা চক্রবর্তী। ফ্যাসিবাদ বিরোধী সব শক্তির মধ্যকার অপ্রত্যাশিত বিভাজন মিটিয়ে ফেলার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলে মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এই আহ্বান জানান তিনি। হাসনাত আব্দুল্লাহ বলেন, জুলাইয়ের ফ্যাসিবাদ বিরোধী সব শক্তির প্রতি আহ্বান যে বিভাজনটা অপ্রত্যাশিতভাবে আমাদের মধ্যে এসেছিল, সেই বিভাজনকে দেশ ও জাতির স্বার্থে মিটিয়ে ফেলতে হবে। এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য এবং পতিত ফ্যাসিবাদের নগ্ন দেশবিরোধী ষড়যন্ত্র থেকে মুক্তির জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। জুলাই আগস্ট গণহত্যার পরবর্তী সেনানিবাসের অভ্যন্তরে প্রাণ রক্ষায় আশ্রয় নেওয়া ব্যক্তিদের বিষয়ে অবস্থান পরিষ্কার করেছে সেনাবাহিনী। এক বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানিয়েছে, জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে বিগত সরকারের পতনের পর একটি মহলের তৎপরতায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়। ঢাকাসহ দেশের প্রায় সব সেনানিবাসে প্রাণ রক্ষার্থে কতিপয় রাজনৈতিক ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আশ্রয় প্রার্থনা করেন। আশ্রয় প্রার্থীদের পরিচয় যাচাই বাছাই করার চেয়ে জীবন রক্ষা করাই প্রাধান্য পেয়েছিল। এমন পরিপ্রেক্ষিতে রাজনৈতিক ব্যক্তিত্ব, বিচারক, পুলিশ সহ 626 জনকে বিভিন্ন সেনানিবাসে আশ্রয় দেওয়া হয়। পরিস্থিতি উন্নতি হলে তাদের বেশিরভাগই 1-2 দিনের মধ্যে সেনানিবাস ত্যাগ করেন এবং মামলা থাকায় 5 জনকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে হস্তান্তর করা হয়। জুলাই ঐক্য বিনষ্টের ষড়যন্ত্র রুখে দিতে প্রতিবাদ মিছিল করছে জুলাই ঐক্য। রাজধানীর শাহবাগ থেকে মিছিলটি বের হয়েছে। সেখানকার পরিস্থিতি জানাতে আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। জুলাইয়ের যে চেতনা আছে সেই চেতনাকে ধারণ করে আওয়ামী লীগের বিচার নিশ্চিতকরণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করুন। জনগণের ভাষায় জুলাই প্রক্লেমেশন নিশ্চিত করুন। যারা নির্বাচন করে জুলাইয়ের নিরাপত্তা নিশ্চিত না করে আওয়ামী লীগের বিচার নিশ্চিত না করার ব্যাপারে আপনাদের মুখে কোনো কথা আমরা শুনছি না। যারা নির্বাচন করে ঘুমের ঘোড়ায় লিপ্ত আছেন যে কাল রাত পোহালে আপনারা ক্ষমতার মস্তদে বসবেন, আপনাদের এই স্বপ্ন আমরা জুলাইয়ের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত বাস্তবায়িত হতে দেব না। সর্বশেষ একেবারে শেষ করতে চাই, আমরা জুলাইয়ের সৈনিকেরা, জুলাইয়ের যোদ্ধারা, এই দেশ প্রেমিকেরা নির্বাচন বুঝি না, ক্ষমতা বুঝি না, দেশের
দেশে জায়গা দেব না ইনশাআল্লাহ। সংগ্রামী দেশবাসীকে এই জুলাইয়ের চেতনাকে ধারণ করে রাজপথে থেকে এই বিপ্লবকে সার্থক করার উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। সংগ্রামী সহযোদ্ধাগণ, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আমরা ছিলাম জুলাই ঐক্যের প্রতিবাদ মিছিলে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সাক্ষাতে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সহ অধ্যাপক ইউনূসের প্রধান উপদেষ্টা পদে থাকার বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে বলে জানা যায়। এছাড়াও দুই উপদেষ্টা আসিফ মাহমুদ এবং মাহফুজ আলমও প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেছেন। এদিকে চলমান পরিস্থিতি নিয়ে সর্বদলীয় বৈঠক ডাকার আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। ইউসুফ ভুইয়ার রিপোর্ট। দর্শক, রিপোর্টটি আমাদের হাতে এসে পৌঁছায়নি, আমরা চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। পররাষ্ট্র সচিবের দায়িত্ব ছাড়লেন মোহাম্মদ জসিমউদ্দিন। তার জায়গায় ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব নিয়েছেন রুহুল আলম সিদ্দিকী। বৃহস্পতিবার মন্ত্রণালয়ে এক অফিস আদেশে এই তথ্য নিশ্চিত করা হয়। আদেশে জানানো হয়েছে শুক্রবার থেকে এই আদেশ কার্যকর হবে। আদেশে বলা হয়, মোহাম্মদ জসিমউদ্দিনের দায়িত্ব ত্যাগের পরিপ্রেক্ষিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ রুহুল আলম সিদ্দিকী পুনরাদেশ না দেওয়া পর্যন্ত পররাষ্ট্র সচিবের দৈনন্দিন কার্যাদি সম্পাদন করবেন। আসামিদের গ্রেফতারে ক্ষমতা পেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। বৃহস্পতিবার রাতে এই সংক্রান্ত এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, যদি তদন্তকারী কর্মকর্তার বিশ্বাস করার কারণ থাকে যে কোনো অপরাধ সংগঠিত হয়েছে, তাহলে তিনি ব্যক্তিগতভাবে ঘটনাস্থলে যাবেন, মামলার তথ্য এবং পরিস্থিতি তদন্ত করবেন এবং অভিযুক্ত বা সন্দেহভাজন ব্যক্তিদের গ্রেফতার করতে পারবেন এবং প্রয়োজনীয় অনুসন্ধান করতে পারবেন। সেখানে আরও উল্লেখ করা হয়, তদন্তকারী কর্মকর্তা গ্রেফতার বা জব্দ করার জন্য আইন প্রয়োগকারী সংস্থার সহায়তা চাইতে পারেন। অন্তর্বর্তী সরকারি বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিয়ে অন্তর্বর্তী সরকারকে কেয়ারটেকার মুডে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি। দলটির দাবি, করিডোর ও বন্দর ব্যবস্থাপনার মতো জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার অন্তর্বর্তী সরকারের নেই। বিএনপির প্রস্তাব এবং পরামর্শ বিবেচনা না করলে সরকারকে সহযোগিতা বিষয়টি পুনর্বিবেচনা হুঁশিয়ারি দিয়েছেন নেতারা। সাইফুল রিপনের প্রতিবেদন। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপি। ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যে লিখিত বক্তব্যে দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, গেল 9.5 মাসে জন আকাঙ্ক্ষা পূরণ প্রশ্নের মুখে দাঁড়িয়েছে, জাতীয় ঐক্যেও ফাটল ধরেছে। অন্তর্বর্তীকালীন সরকারের সাম্প্রতিক কিছু কর্মকাণ্ডে সরকারের নিরপেক্ষতা নিয়ে জনমনে সংশয় সৃষ্টি হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিবের বক্তব্যে সমালোচনা করে তিনি বলেন, সব কাজ করার এখতিয়ার অন্তর্বর্তী সরকারের নেই। মানবিক করিডোর ও চট্টগ্রাম বন্দর সহ সরকারের বিভিন্ন বক্তব্য এবং কর্মকাণ্ডে জাতীয় স্বার্থ রক্ষিত হচ্ছে কিনা সেটা সর্বাগ্রে বিবেচনায় নেওয়া দরকার। এছাড়াও এমন জাতীয় গুরুত্বপূর্ণ ও দীর্ঘমেয়াদী নীতি নির্ধারণী কোনো সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের, অস্থায়ী সরকারের আছে বলে এদেশের মানুষ মনে করে না। নির্বাচন কমিশন ঘেরাওয়ের মতো কর্মসূচি উদ্দেশ্যমূলক ও রহস্যজনক বলেও মন্তব্য করেন খন্দকার মোশাররফ হোসেন। নির্বাচন কমিশন সাংবিধানিক দায়িত্ব হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন ও রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠান। এমন বাস্তবতার স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে নির্বাচন কমিশন ঘেরাও করার বিষয়টি উদ্দেশ্যমূলক ও রহস্যজনক। বিতর্কিত উপদেষ্টাদের সরিয়ে দেওয়ার বিষয়ে ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের বক্তব্যে সমর্থন জানান দলের স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এটাকে কমিয়ে কেয়ারটেকার মোডের দিকে যেতে হবে। সংখ্যা কমানোর কথা বলছে, বাড়ানোর কথা না। কারণ আপনি যখন কেয়ারটেকার মোডে যাবেন, সংখ্যা আমাদের জানা আছে কেয়ারটেকারের 10 জন ছিল, ঠিক আছে, আমরা সংখ্যা বলছি না,
কিন্তু আপনাকে সেদিকে যেতে হবে। আর যারা যারা বিতর্কিত এখানে তাদেরকে বাদ দিলে আমাকে সেদিকে যেতে হবে, কারণ আমি এটা নিরপেক্ষ নির্বাচনের কথা বলছি। নেতারা বলেন, পরামর্শ উপেক্ষা করলে সরকারের প্রতি সহযোগিতার বিষয়টি পুনর্বিবেচনা করবে বিএনপি। সরকার এরকম একটা পরিস্থিতি সৃষ্টি করছে যেখানে আমরা প্রথম দিন থেকে প্রকাশ্যে আমরা বলে গিয়েছি যে আমরা এই সরকারের সহযোগিতা করতে চাই, তাদেরকে যৌক্তিক সময় দিতে চাই নির্বাচন করার জন্য। আমরা এখন বলছি যে এইরকম কর্মকাণ্ডের ফলশ্রুতিতে সেই সাহায্য সেইভাবে সহযোগিতা করাটা কঠিন। সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একসঙ্গে চলতে পারে উল্লেখ করে ডিসেম্বরে ভোট আয়োজনে অবিলম্বে রোডম্যাপ ঘোষণার আহ্বানও জানান বিএনপির শীর্ষ নেতারা। যথাশীঘ্র সম্ভব। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ না পড়ানোর রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এর ফলে মেয়র হিসেবে তার শপথে আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবীরা। আর হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিলের কথা জানিয়েছেন রিটকারী আইনজীবী। সাবরিনা মজুমদারের রিপোর্ট। কয়েকদিন ধরে আলোচনার কেন্দ্রে বিএনপি নেতা ইশরাক হোসেনের মেয়র হিসেবে শপথ ইস্যুটি। একদিকে তার কাছে দায়িত্ব হস্তান্তরের দাবিতে চলছে বিক্ষোভ, আরেকদিকে মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে করা রিটের শুনানি। বৃহস্পতিবার বহুল আলোচিত এই রিটের বিষয়ে সিদ্ধান্ত জানান উচ্চ আদালত। ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র পদে রায়ের বৈধতা ও শপথ না পড়াতে নির্দেশনা চেয়ে রিট খারিজ করে দেন হাইকোর্ট। এর আগে বুধবার আদালত থেকে নেমে যাওয়ার সময় এক আইনজীবী তাদের উদ্দেশ্য করে হুমকি দিয়েছে বলে জানান আদালত। অজ্ঞাত সেই আইনজীবীর পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করেন বার সভাপতি। আদালত বলেন, জনস্বার্থে এমন রিট করার এখতিয়ার নেই। পাশাপাশি ট্রাইব্যুনালে রায়ের বিরুদ্ধে আপিল করতে হবে সেই ট্রাইব্যুনালেই, কিন্তু বিবাদী পক্ষ তা করেননি। পরে ইশরাক হোসেনের আইনজীবীরা জানান, শপথ আয়োজন করতে আর কোনো বাধা নেই। এখন ইশরাককে শপথ না করানো হবে আদালত অবমাননা। 26 তারিখের মধ্যে শপথ দিতে হবে, যদি না শপথ না দেওয়া হয় সেটা আদালত অবমাননা হবে। উপদেষ্টা যিনি আছেন একটা পার্টির পারপাস সার্ভ করার জন্য তিনি কাজ করছেন। এদিকে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করার ঘোষণা দেন রিটকারীর আইনজীবী। মহামান্য আপিল বিভাগে আমরা আপিল ফাইল করব এবং আপিল ফাইল করা অবস্থায় যেহেতু এই বিষয়টি সাব জুডিস ম্যাটার থাকবে, এখানে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের শপথ পড়ানোর আইনগত কোনো সুযোগ থাকলো না। গেল বছরের 5 আগস্ট গণ অভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর চলতি বছরের 27 মার্চ ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে ইশরাক হোসেনকে নির্বাচিত ঘোষণা করে নির্বাচনী ট্রাইব্যুনাল। পরে এর রায়ের আলোকে গ্যাজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। 2008 সালে জাতীয় সংসদ নির্বাচনে হলফনামায় শেখ হাসিনার সম্পত্তির তথ্য গোপন করার প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। সংস্থাটির চেয়ারম্যান বলেন, নির্বাচনী বিধিমালা লঙ্ঘন করায় তার প্রার্থিতা থাকার সুযোগ ছিল না। এই বিষয়ে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে সংস্থাটি। একই সঙ্গে দুদকও তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করবে। ফাহিম ইউসুফের রিপোর্ট। 2008 সাল থেকে টানা 4 মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন পতিত আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। 2014 থেকে 2024 বিগত 3 নির্বাচন নিয়ে প্রশ্ন থাকলেও 2008 সালের নির্বাচন ছিল গ্রহণযোগ্য। তবে দুদক সেই নির্বাচনে শেখ হাসিনার হলফনামার তথ্য নিয়ে প্রশ্ন তুলেছে। সংস্থাটি বলছে 2008 সালের নির্বাচনে 1,75,000 টাকার স্থাবর এবং 3,47 লাখ টাকার অস্থাবর সম্পদের হিসাব দাখিল করেন শেখ হাসিনা। তবে শেখ হাসিনার তৎকালীন সময়ে স্থাবর সম্পদ ছিল 33,66,000 টাকা আর অস্থাবর সম্পদ 5,18 লাখ টাকার। সব মিলিয়ে 2,03 টাকার বেশি সম্পদের তথ্য আড়াল করার প্রমাণ মিলেছে দুদকের অনুসন্ধানে। হলফনামায় প্রদত্ত তথ্য এবং বাস্তবে প্রাপ্ত তথ্যের মধ্যে বিশাল ব্যবধান। দুর্নীতি দমন কমিশন যখন কাজ করে, দুর্নীতি দমন কমিশনের কাজের মূল ভিত্তি দলিল, দস্তাবেজ এবং প্রাপ্ত প্রমাণ, কাগজপত্র ইত্যাদি। আমরা তার উপর ভিত্তি করেই এই তথ্যটি প্রদান করেছি। সংবাদ সম্মেলনে দুদক চেয়ারম্যান বলেন, তথ্য গোপন করায় শেখ হাসিনার প্রার্থিতা থাকার সুযোগ ছিল না। এ বিষয়ে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে তারা। সাধারণভাবে আমরা যেটা বুঝতে পারি যে এতে প্রার্থিতা পদ বহাল থাকার কোনো কারণ নেই। সুতরাং আমরা
এই বিষয়টি উত্থাপন করে আমরা নির্বাচন কমিশনকে পত্র দিয়েছি। আমার মনে হয় পরবর্তী সিদ্ধান্ত আপনারা নির্বাচন কমিশনের কাছে পাবেন। আর আইন অনুযায়ী এই মিথ্যা তথ্য দেওয়ার ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে মামলা বা পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান দুদক চেয়ারম্যান আব্দুল মোমেন। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা।